প্রিয় শিক্ষার্থী, আজকের এই অডিও ভিজুয়াল লেকচার সিরিজে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো সামাজিক কাঠামো এবং শিক্ষাগত অধ্যয়নের লক্ষ্য, অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড এডুকেশনাল স্টাডিজ। তার যে এইমস, সেটা নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার এবং এডুকেশনাল স্টাডিজের যে এইমস, সেটা মূলত কী। তো আলোচনায় যাওয়ার পূর্বে আমি যে বিষয়গুলো এখানে আজকে আলোচনা করব সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, এই আজকের যে উপস্থাপনা তার সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি বিষয় আমি এখানে রাখব, এবং আজকে এই যে উপস্থাপনা তার উদ্দেশ্য এবং আধুনিক সমাজে শিক্ষার ভূমিকা কী এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ, অর্থাৎ যেহেতু সোশ্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেখানে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণটা আমাদের একটু আলোচনা করতে হবে, এবং সুস্থায়ী উন্নয়নের জন্য শিক্ষা কীরকমভাবে আমাদেরকে সাহায্য করে এবং সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা কী, প্রযুক্তি এবং শিক্ষা এবং সমাজের উপর শিক্ষার প্রভাব, এবং তার সঙ্গে কিছু বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে, যেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আজকের যে উপস্থাপনা, সেই উপস্থাপনা সম্পর্কে আপনারা আরও বেশি করে অবগত হতে পারবেন, এবং আপনারা যে বিষয় বা যে জ্ঞান এখানে এই বিষয় থেকে আপনারা আহরণ করবেন সেটা আরও বেশি মজবুত এবং শক্তিশালী হবে। তাহলে আসুন শুরু করা যাক যে সোশ্যাল স্ট্রাকচার এবং এইমস অফ এডুকেশনাল স্টাডিজ কি। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে শিক্ষা কি। তাহলে শিক্ষা কি, এটা মূলত আমরা যারা সমাজের মানুষ তারা প্রত্যেকেই শিক্ষা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে শিক্ষা কি, এডুকেশন কি। তবুও যদি আমরা আজকে বইয়ের ভাষায় বা আমাদের যে ফর্মাল এডুকেশন, সেখানে শিক্ষাকে আমরা কিভাবে ডিফাইন করি, বর্ণনা করি, সেটা যদি আমরা দেখি, তাহলে বিষয়টা দাঁড়ায় যে শিক্ষা হলো জ্ঞান সঞ্চালন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক রূপান্তরের একটি প্রক্রিয়া হলো শিক্ষা। তাহলে শিক্ষা হলো যেখানে একটা নলেজ ট্রান্সমিশন হয়, যেখানে স্কিল ডেভেলপমেন্ট হয়, এবং যেখানে সামাজিক পরিবর্তন বা সামাজিক রূপান্তরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রক্রিয়া হিসেবে কিন্তু শিক্ষা আমাদের এখানে দায়িত্ব পালন করে। এবং শিক্ষার পাশাপাশি সামাজিক কাঠামো কি, সোশ্যাল স্ট্রাকচার। সোশ্যাল স্ট্রাকচার যদি আমরা বলি, তাহলে এই যে কোনো সমাজেই আমরা যাই না কেন, সেখানে গিয়ে আমরা দেখব যে সেখানকার কতগুলো পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা, সেখানকার কিছু রীতিনীতি, এবং সেই রীতিনীতিগুলো কিছু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সেখানে পরিচালিত হয়। যেমন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠান, সেটা হলো পরিবার। এবং পরিবারের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংস্থা, এরা প্রত্যেকেই এই যে সমাজের মধ্যে একটা গঠন বা একটা সাংগঠনিক একটা রূপ দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে দেখব যে রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি চালাই, তখন আমাদেরকে কিন্তু সিগন্যালটা মানতে হয়, আমাদের ট্রাফিক রুলস মানতে হয়। আমরা একটা পরিবারের মধ্যে যদি দেখি, সেখানে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে কিন্তু পরিবারের সবাই আমরা মানি এবং তার কথা সবাই শুনি। যার ফলে কি হয়, যার ফলে পরিবারে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আমরা যে সমস্ত পরিবারে শান্তি শৃঙ্খলা নেই, সেখানে কিন্তু এরকম কোনো লিডার নেই বা এরকম কোনো নেতৃত্ব নেই বা এমন কোনো যে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে কিন্তু মানা হয় না। যার ফলে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাহলে সামাজিক কাঠামোটার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে একটা নিয়ন্ত্রণ, সমাজে একটা সুশৃঙ্খলা, সমাজে একটা পারস্পরিক সুসম্পর্ক প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে পালন করে, সেগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। তাহলে সামাজিক কাঠামো এবং শিক্ষা দুটোই কিন্তু একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং একে অন্যের সাথে পরিপূরক, মানে একটা আরেকটাকে সাহায্য করে, এবং এটা দুটো মিলেমিশে কিন্তু একসঙ্গে সমাজে একটা সাম্য অবস্থা বজায় থাকে।
তাহলে আমরা আরো দেখি যে এই বিষয়টা এখানে কেন গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে শিক্ষা কিভাবে সামাজিক চাহিদা এবং চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্যপূর্ণতা বোঝাটাই হচ্ছে অন্যতম কাজ। কারণ সমাজে যে সমস্ত চাহিদাগুলো রয়েছে, চ্যালেঞ্জেসগুলো রয়েছে, সেগুলোকে সমাধান করার ক্ষেত্রে, সেগুলো সমাধান কল্পে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা যে গ্রহণ করে সেটা হচ্ছে শিক্ষা। তাহলে সামাজিক কাঠামো এবং শিক্ষার যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা একটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে সামাজিক কাঠামো কি, শিক্ষা কি, দুটো কিভাবে একটা আরেকটির সঙ্গে সম্পর্কিত। এখন যে বিষয়টা আমি এখানে আলোচনা করব সেটা হচ্ছে মূলত আজকের যে পাঠ বা আজকের যে উপস্থাপনা, তার উদ্দেশ্যটা কি, মানে কেন এরকম একটা বিষয়কে এখানে আজকে আনা হলো। তার কারণ শিক্ষা এবং সামাজিক কাঠামোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমাদের বিশ্লেষণ করা দরকার। যদি সেই সম্পর্কটা আমরা বিশ্লেষণ না করি, তাহলে শিক্ষা এবং সামাজিক কাঠামোর এই গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারবো না। দ্বিতীয়ত হলো শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গির অন্বেষণ করা। এই যে সমাজে, বিভিন্ন সমাজে যেখানে আমরা যাই না কেন, সেখানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাদের লক্ষ্য কিন্তু আলাদা। তাহলে এই যে বিভিন্ন সমাজ ব্যবস্থার প্রকৃতি, সমাজ ব্যবস্থার ধরন অনুযায়ী কিন্তু সেই সমাজ ব্যবস্থা একটা লক্ষ্য তৈরি করে। তাহলে সেই লক্ষ্যটাকে বুঝতে গেলে আমাদেরকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে যেগুলো আছে শিক্ষা সম্পর্কে, যে দৃষ্টিভঙ্গিগুলো তৈরি হয়েছে, বিভিন্ন থিওরিটিক্যাল অ্যাসপেক্টস রয়েছে, এগুলো ভালো করে বুঝতে হবে। সেটাও কিন্তু এখানে আজকে আলোচনা করা হবে। এবং সামাজিক বৈষম্য মোকাবেলায় শিক্ষার ভূমিকা আলোচনা করা হবে। সামাজিক বৈষম্য সম্পর্কে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। আমরা পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থায় যাই না কেন, কোথাও হয়তো কম, কোথাও হয়তো বেশি, কিন্তু পৃথিবীর সর্বত্রই কিন্তু সামাজিক বৈষম্য রয়েছে। অর্থাৎ সেখানে সোশ্যাল ডিসক্রিমিনেশন নেই এমন কোনো সোসাইটি নেই, হয়তো কোথাও কম, কোথাও বেশি। কিন্তু এটা আমরা বলতে পারি, যেই সমাজ ব্যবস্থায় শিক্ষার প্রভাব খুব কম, যেখানকার মানুষের শিক্ষার হার খুব কম, সেখানে কিন্তু সামাজিক বৈষম্য বেশি দেখা যায়। বিশেষ করে যেগুলো হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, বিশেষ করে যেগুলো অর্থনৈতিকগতভাবে পিছিয়ে পড়া দেশ, যেখানে শিক্ষার ভালো ব্যবস্থা নেই, সেসব জায়গায় যদি আপনারা যান, সেখানে যদি দেখেন, দেখবেন যে সামাজিক বৈষম্য কিন্তু অনেক বেশি। বিশেষ করে আফ্রিকায় যে সমস্ত অনেক দেশ রয়েছে, যেখানে শিক্ষার হার কিন্তু খুবই কম, এবং আমাদের সাউথ ইস্ট এশিয়াতে অনেক দেশ রয়েছে, সেখানে কিন্তু সামাজিক বৈষম্য অনেক বেশি। কারণ সামাজিক বৈষম্য বেশি হওয়ার মূল কারণ হচ্ছে যে মানুষ যেহেতু শিক্ষা দীক্ষা কম হওয়ার ফলে মানুষের যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার, সে অধিকার সম্পর্কে সে ওয়াকিবহাল নয়, যার ফলে সেখানে মানুষকে কিন্তু ডিসক্রিমিনেট করাটা খুব সহজ। এখন কথা হচ্ছে যে আধুনিক সমাজে শিক্ষার ভূমিকা কেমন। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা শিক্ষাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রাখি, এবং সেখানে আমরা যদি দেখি যে আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে এই 2020-তে, অর্থাৎ 2020-তে যে নতুন শিক্ষার যে পলিসি এসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে কিন্তু এই আধুনিক শিক্ষার রূপটা কেমন হবে বা শিক্ষার অভিমুখ কেমন হওয়া উচিত, তার একটা কিন্তু রূপরেখা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যার ফলে আধুনিক শিক্ষা বুঝতে গেলে আমাদের এই এনইপির যে সমস্ত নতুন বিষয়গুলো এসেছে, এবং আমাদের ভারতবর্ষ আগামী দিনে কেমনভাবে এগোতে পারে আধুনিক শিক্ষায়, এবং তার বিভিন্ন রূপরেখা কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেগুলো নিশ্চিতভাবে এখানে আজকে আলোচনা করা হবে। এবং তার সঙ্গে রয়েছে গ্লোবাল যে সমস্ত সিচুয়েশন বা পরিস্থিতি, অর্থাৎ আমাদের যে সারা পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থা, সেই সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার অভিমুখ যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলেও কিন্তু আমরা শিক্ষা সম্পর্কে একটা খুব সুদৃঢ় একটা ধারণা কিন্তু পাবো। এবং সেখানে বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, এবং ইউনেস্কো আপনারা জানেন যে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যে সমস্ত পিছিয়ে পড়া দেশ রয়েছে, যে সমস্ত পিছিয়ে পড়া দেশের শিক্ষার যে পিছিয়ে পড়ার যে অবস্থা রয়েছে, সেখান থেকে তাদের উত্তরণের জন্য ইউনেস্কো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এগুলি আজকে আলোচনার মধ্যে আমরা আনার চেষ্টা করব। তো আলোচনার একেবারে শুরুতেই আমি শিক্ষা কি এবং শিক্ষার গুরুত্ব কেন এবং শিক্ষার সঙ্গে সামাজিক কাঠামোর যে সম্পর্ক, তার একটা রূপরেখা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ, অর্থাৎ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ যদি আমরা না বুঝি, তাহলে আমরা সোশ্যাল স্ট্রাকচার হয়তো বুঝতে পারবো না। এই তাত্ত্বিক বিষয় থেকে কিন্তু আমরা সোশ্যাল স্ট্রাকচার সম্পর্কে একটা
সমগ্র ধারণা কিন্তু আমরা তৈরি করতে পারবো, এবং যেটা আমাদের শিক্ষার সাথে যে সম্পর্ক বিশ্লেষণের কথা আমি বলেছি, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে এখানে মূলত দুটো সামাজিক তত্ত্বের বা দৃষ্টিকোণের আলোচনা এখানে করা হবে। একটা হচ্ছে কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গি এবং একটা দ্বন্দ্ব তত্ত্ব। তো কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা বলছি ফাংশনালিস্ট অ্যাপ্রোচ, এবং দ্বন্দ্ব তত্ত্ব মানে হচ্ছে কনফ্লিক্ট অ্যাপ্রোচ। এই দুটো বিষয়কে কিন্তু এখানে আমি আজকে তুলে ধরবো, এবং এই দুটো বিষয় থেকেই কিন্তু আমরা শিক্ষার সাথে সম্পর্ক এবং সামাজিক কাঠামো কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে প্রথমেই যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে কার্যকারিতাবাদী দৃষ্টিভঙ্গি বা ফাংশনালিস্ট অ্যাপ্রোচ। তাহলে ফাংশনালিস্ট অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি সেটা আমাদের প্রথমে একটু বুঝে নেওয়া দরকার। অর্থাৎ ফাংশনালিজম, কার্যকারিতাবাদ, সমাজবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা সমাজের বিভিন্ন উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক, কার্যকারিতা বিশ্লেষণ করে। এটি ব্যাখ্যা করে যে সমাজ একটি জৈবিক জীবের মতো করে কাজ করে, যেখানে প্রতিটি অংশ, প্রতিষ্ঠান, নিয়ম, মূল্যবোধ নির্দিষ্ট ভূমিকা পালন করে এবং সমগ্র সমাজের স্থিতিশীলতা বজায় রাখে। তাহলে এখানে আমরা একটা বিষয় পেলাম যে জৈবিক জীবের মতো কাজ করে। আমরা যদি একটা হিউম্যান যে বডি রয়েছে, যে তার যে একটা ফিজিওলজিক্যাল সিস্টেম রয়েছে, তার যে একটা বায়োলজিক্যাল সিস্টেম রয়েছে, সেটা যদি আমরা খুব ভালো করে পর্যালোচনা করি, তাহলে আমাদের এই ফাংশনালিজমের যে বিষয়টা, কার্যকারিতাবাদটা বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। সেখানে আমরা দেখি বিভিন্ন অর্গান থাকে, বিশেষ করে হার্ট, তারপরে লাং, তারপরে কিডনি, তারপরে এই যে স্টমাক, এরা এক একটা বিভিন্ন রকমের ভূমিকা পালন করে থাকে। তাহলে এই ফাংশনালিজমের মূল কথা হচ্ছে সমাজও কিন্তু একটা জৈবিক একটা প্রক্রিয়ার মতোই। আমরা হয়তো হয়তো একটা সামাজিক স্ট্রাকচার, এটা হয়তো বায়োলজিক্যাল স্ট্রাকচার, কিন্তু এ কাজ করে কিন্তু বায়োলজিক্যাল স্ট্রাকচারের মতোই। তার কারণ এখানে আমরা যদি ভারতবর্ষের এক্সাম্পল দিই, তাহলে দেখবো যে এখানে একটা একদম প্রথমেই রয়েছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে কেন্দ্রীয় সরকার সমস্ত রকমের আইন কানুন এগুলোকে দেখে। কেন্দ্রীয় সরকারের পরে যে সমস্ত সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে, সেগুলোকে এক্সিকিউট করার দায়িত্ব থাকে আমাদের রাজ্যের। সেখানে একজন চিফ মিনিস্টার থাকেন, তার মন্ত্রিসভা থাকে, সেখানে একজন রাজ্যপাল থাকেন, এবং সে চিফ মিনিস্টার বা তার যে মন্ত্রিসভা সেখানে যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, সেগুলোর এক্সিকিউশন হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে। সেখানে একজন ডিএম থাকেন, সেখানে বিভিন্ন নির্বাচনী প্রতিনিধি থাকেন। ডিএমরা আবার সেগুলোকে এক্সিকিউট করার জন্য তাদের যারা নিচু স্তরের যে স্ট্রাকচার রয়েছে, যেমন বিশেষ করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, বা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার, তাদের মাধ্যমে সেগুলো এক্সিকিউট হয় এবং সেগুলোকে মনিটরিং করে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা। তাহলে দেখুন কত সুন্দরভাবে একদম টপ টু বটম যদি আমরা দেখি, তাহলে একটা এরকম সুন্দর স্ট্রাকচারের মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশটা পরিচালিত হয়। তাহলে আমরা যদি মানব শরীরকে দেখি, সেখানে আমাদের যে মস্তিষ্ক রয়েছে, সে আমাদেরকে সিগন্যাল দেয় যে কি করতে হবে, কি ধরনের অ্যাকশন করতে হবে, সেই সিগন্যাল অনুযায়ী আমাদের শরীর কিন্তু সেভাবে অ্যাক্ট করে। তাহলে একটা সমাজ ব্যবস্থাকে একটা জৈবিক জীবের সঙ্গে আমরা কিন্তু তুলনা করতে পারি, এবং ফাংশনালিজমের এখানে মূল কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা যে ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিট যদি ঠিকঠাক মতো ফাংশনিং করে, তবেই কিন্তু একটা গোটা ব্যবস্থা কিন্তু চলতে থাকবে। এবং সেখানে যদি কোনো একটা ইউনিট যদি ফেল করে যায়, তাহলে গোটা ব্যবস্থাটা কিন্তু ফেল করে যাবে। যেমন আমরা যদি সরকারের কথাই বলি, সেখানে কেন্দ্রীয় সরকার অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে দেখা গেছে কোনো রাজ্য সরকার সেটাকে এক্সিকিউট করলো না, তাহলে কিন্তু সেই দেশের কিন্তু শাসন ব্যবস্থা বা সেই দেশের কিন্তু যে প্রশাসনিক ব্যবস্থা, সেটা কিন্তু ভেঙে পড়বে। তাহলে একই রকম ভাবে আমরা যদি আজকে মানব শরীরের কোনো একটা অঙ্গকে যদি আমরা ফাংশন করতে না দেখি, ধরুন হার্ট যদি কাজ না করে, তাহলে কিন্তু একটা মানুষ বেঁচে থাকতে পারবে না। তাহলে এই যে সমাজের যে স্ট্রাকচার, যে কাঠামো, সেটাকে বোঝার জন্য আজকে ফাংশনালিজমের যে মানে এক্সাম্পলগুলো এখানে দেওয়ার চেষ্টা হলো, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে বিভিন্ন নিয়ম কানুন, মূল্যবোধ, এগুলো কিন্তু সমাজের যে স্ট্রাকচার সেখানে কিন্তু তারা তৈরি করে। কেন? একটা বৃহত্তর সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। আজকে আমরা যদি একটা মানুষের এক্সাম্পল দিই, সেখানে তার অর্গানগুলো যদি ফেল করে, সে ঠিকমতো কাজ না হয়, তাহলে একটা মানুষ তো বেঁচে থাকতে পারবে না। তেমনি একই রকমভাবে যে সমস্ত সামাজিক কাঠামোগুলো রয়েছে, যেগুলো এই কার্যকারিতাবাদের মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, তারা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, একটা সমাজ ভেঙে পড়ে। এবং একটা সমাজ ভেঙে পড়লে তার রূপ কেমন হতে পারে, সেটা সারা পৃথিবীতে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি।
বিশেষ করে যখন কোথাও কোনো রাষ্ট্রে যখন বিপ্লব হয়, সেখানে যখন আইন শৃঙ্খলা থাকে না, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে বর্তমান আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে আমরা দেখেছি যে একটা শাসন কার্য ভেঙে পড়ার ফলে সেখানকার সামাজিক পরিস্থিতি কেমন হয়েছে। তাহলে এই ধরনের এক্সাম্পল আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পাই। যেমন বিশেষ করে যে সমস্ত দেশে এরকম টাইরানি বা এরকম এই ধরনের অরাজকতা তৈরি হয়, সেখানকার মূল কারণ হচ্ছে সামাজিক কাঠামোটা ঠিক থাকে না বলেই সেগুলো তৈরি হয়। এবার কথা হলো যে কার্যকারিতাবাদ দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য কিছু আমরা আলোচনার মধ্যে আনতে পারি, তাহলে হয়তো জিনিসটা বুঝতে আমাদের আরো সুবিধা হবে। সেটা হচ্ছে যে এখানে সমাজকে একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে দেখা হয়। প্রতিটি প্রতিষ্ঠান একে অপরের উপর নির্ভরশীল। যেমনভাবে আমি জৈবিক যে উদাহরণের কথা বলতে গিয়ে আমি বলেছি যে বিভিন্ন যে সমস্ত আমাদের বায়োলজিক্যাল অর্গানগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো ফাংশন করে বলেই কিন্তু আমরা এখানে আজকে ঠিকঠাক মতো আমরা নিজেরা বেঁচে আছি এবং অনেক কাজ করতে পারছি। তাই একটা সমাজ ব্যবস্থা হচ্ছে একটা সমন্বিত ব্যবস্থা। যে সমন্বিত ব্যবস্থাটা তখনই ঠিকঠাক মতো পরিচালিত হয় যখন কিনা প্রতিটি প্রতিষ্ঠান একে অপরের উপর নির্ভরশীল এবং এখানে একটা স্থিতিশীলতা ও শৃঙ্খলার উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে সামাজিক প্রতিষ্ঠানসমূহ যেমন পরিবার, শিক্ষা, ধর্ম সমাজে ভারসাম্য রক্ষা করে। তাহলে এই যে পরিবার, শিক্ষা, ধর্ম এগুলো কিন্তু এক একটা স্ট্রাকচার। এই গোটা স্ট্রাকচারটাই কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ তৈরি রাখার জন্য সমাজে কাজ করে যায় এবং সমাজের প্রতিটি অংশের নির্দিষ্ট ভূমিকা থাকে। যেমন হচ্ছে সমাজের সব উপাদান কিছু নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে, কারণ যেটা আমাদের এই কার্যকারিতাবাদের মূল কথা যে সমগ্র ব্যবস্থাকে যদি ঠিকমতো টিকিয়ে রাখতে হয় তাহলে তার প্রতিটি অংশ নির্দিষ্টভাবে ফাংশনিং করতে হবে, তবেই কিন্তু একটা সমগ্র ব্যবস্থা পরিচালিত হবে। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের আজকে যে আলোচনা সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামাজিক কাঠামো। তাহলে শিক্ষা ব্যবস্থা সমাজের দক্ষ জনবল সরবরাহ করে এবং সামাজিক মূল্যবোধের শিক্ষা দেয়। তাহলে এই যে সামাজিক কাঠামোটা যদি ব্যাহত হয়, তার যে উপব্যবস্থাগুলো আছে সেগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে একটা সমগ্র ব্যবস্থা বা সিস্টেম কিন্তু ভেঙে পড়তে পারে। তাহলে এখানে শিক্ষা একটা উপব্যবস্থা হিসেবে আমরা বলতে পারি। শিক্ষা একটা উপব্যবস্থা হিসেবে একটা গোটা সিস্টেমকে কিভাবে সাহায্য করে। এখানে যে সামাজিক মূল্যবোধগুলো থাকে সেই সামাজিক মূল্যবোধগুলো একটা সমাজের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সামাজিক মূল্যবোধগুলোকে জেনারেশন আফটার জেনারেশন এবং তাদের নতুন যে সমস্ত জেনারেশনগুলো আসছে তাদের কাছে এটাকে ট্রান্সমিট করে, এগুলোকে সঞ্চালন করে, যার ফলে সেই মূল্যবোধের যে একটা স্থিতিস্থাপকতা সমাজে সেটা বজায় থাকে এবং সেখানে একটা সমাজ ব্যবস্থাকে ভালো করে চলতে গেলে তার দক্ষ মানুষ দরকার। সেই দক্ষ মানুষ তৈরি করে কিন্তু শিক্ষা। তাহলে দেখুন কার্যকারিতাবাদে শিক্ষার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে ধর্ম সামাজিক সংহতি বজায় রাখে এবং নৈতিকতার ভিত্তি গড়ে তোলে। মানুষ বিভিন্ন অসামাজিক কাজ করে না, তার কারণ সেখানে ধর্ম তাকে বুঝিয়েছে যে অসামাজিক কাজ যদি তুমি করো তাহলে কিন্তু তুমি অধর্মের কাজ করলে এবং অধর্মের কাজ করলে ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড যেটাই আমরা বলি না কেন সে কিন্তু সন্তুষ্ট হয় না, কারণ ধর্ম কোনো ঈশ্বরকে কেন্দ্র করেই কিন্তু ধর্মগুলো সে তৈরি হয়েছে। যার ফলে এই যে মানুষের যে অনৈতিক কাজ করলে ঈশ্বর রুষ্ট হতে পারে তার যে ভয়, তার ফলে কিন্তু মানুষ অনেক সময় ইচ্ছে থাকলেও কিন্তু তারা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে নিজেকে জড়ায় না। এবং তৃতীয়ত হলো অর্থনৈতিক ব্যবস্থা বা সম্পদ উৎপাদন এবং এই অর্থনৈতিক ব্যবস্থা এবং সম্পদ উৎপাদন এবং বন্টন ব্যবস্থার মধ্যে স্থিতিশীলতা কিন্তু নিশ্চিত করা হয়। এখন কথা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা শিক্ষা ছাড়া কিন্তু ভালো হতে পারে না। কেউ যদি অর্থনৈতিকভাবে খুব সুদৃঢ় হতে চায়, কেউ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়, অবশ্যই কিন্তু শিক্ষা তাকে সাহায্য করে। তাহলে এই হচ্ছে আমাদের কার্যকারিতাবাদের মূল যে বিষয় আলোচনার মধ্যে এখানে আমি রাখলাম। এখন আরেকটা যে অ্যাপ্রোচ আমি এখানে আলোচনা করতে যাচ্ছি তা হলো কনফ্লিক্ট থিওরি, দ্বন্দ্ব তত্ত্ব। এই তত্ত্বগুলোর মধ্য দিয়ে আমরা সামাজিক কাঠামোটা বুঝতে আমাদের সুবিধা হবে এবং সামাজিক কাঠামোটা কিন্তু আমাদের বোঝা দরকার। তো এখানে এই কনফ্লিক্ট থিওরির মূল যিনি কনফ্লিক্ট থিওরির যাকে আমরা স্রষ্টা বলতে পারি তিনি হচ্ছেন কার্ল মার্কস। তিনি দ্বন্দ্বতত্ত্ব এবং সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি যা মূলত একটা সামাজিক ব্যবস্থাকে বুঝতে গেলে সামাজিক ব্যবস্থার যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই কার্ল মার্কসের তত্ত্বের মধ্য দিয়ে বুঝতে পারি।
অর্থাৎ এই তত্ত্ব অনুযায়ী সমাজের প্রধান চালিকা শক্তি হলো শ্রেণী সংগ্রাম ও দ্বন্দ্ব। এখানে দ্বন্দ্বকে কিন্তু প্রধান চালিকা শক্তি হিসেবে তিনি রেখেছেন। তাহলে সেটা আমাদেরকে বুঝতে হবে কেন তিনি এরকম দ্বন্দ্বকে একটা চালিকা শক্তি হিসেবে রাখলেন। অর্থাৎ সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা, সম্পদ, সুযোগ সুবিধার অসম বন্টন ঘটে, যা সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি করে। আমরা পৃথিবীর ইতিহাস যদি দেখি তাহলে দেখব মানুষের ইতিহাস কিন্তু খুব ভালো নয়। সেখানে বিভিন্ন লড়াই সংগ্রামের ইতিহাস। কখনো কোনো রাজ্য আরেক রাজ্যকে দখল করার চেষ্টা করেছে, কোনো একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে দখল করার চেষ্টা করেছে এবং তাদের প্রতিহত করার চেষ্টা করেছে। এই যে লড়াই, এটা কিন্তু একেবারে পৃথিবীর শুরু থেকেই আমরা কিন্তু দেখে আসছি, যার ফলে তিনি এই লড়াইকেই কিন্তু একটা চালিকা শক্তি হিসেবে এখানে কিন্তু তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তার কারণ মানুষের মধ্যে বিভিন্ন রকমের ভেদাভেদ রয়েছে এবং সেই ভেদাভেদের মূল কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, কার্ল মার্কস বলেছেন যদি সম্পদের সুষম বন্টন হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ হয়তো না খেয়ে মরতো না, পৃথিবীতে কোনো মানুষ অবহেলায় মরতো না। কিন্তু আমরা দেখছি যেখানেই যেই সমাজ ব্যবস্থায় যাই না কেন সেখানে পুঁজিপতিদের একটা দাপট থাকে এবং তারা সমাজের বেশিরভাগ সম্পদ কিন্তু ভোগ করে। তাই কার্ল মার্কস বলেছিলেন যে এই পুঁজিপতিদের বিরুদ্ধে যারা হচ্ছে শ্রেণীহীন, যারা হচ্ছে সমাজের যারা হচ্ছে অর্থহীন, যারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু একটা রেভলিউশনের মধ্য দিয়ে এই ক্ষমতা দখল করবে। তাহলে এই মূল কি? মূল হচ্ছে এই যে অসম বন্টন, এই অসম বন্টনের ফলে সমাজে এই দ্বন্দ্ব কিন্তু থাকবে। তাহলে এখানে মূল যে বিষয়গুলো তিনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম, অর্থাৎ সমাজে ধনী ও দরিদ্র, অর্থাৎ এখানে তিনি যে দুটো টার্ম ব্যবহার করেছিলেন বুর্জুয়া অ্যান্ড প্রোলেতারিয়েট এবং শ্রমিক ও মালিকের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাকে তিনি শ্রেণী সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছিলেন। তার সঙ্গে ক্ষমতার লড়াই, বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষা করতে সংঘর্ষে লিপ্ত হয় এবং অসাম্য ও শোষণ, সমাজে কিছু গোষ্ঠী অন্যদের উপর আধিপত্য বিস্তার করে এবং তাদের শোষণ করে, এবং পরিবর্তন ও বিপ্লব, যেখানে সামাজিক দ্বন্দ্বের মাধ্যমে পরিবর্তন ঘটে এবং নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে আমরা পৃথিবীর ইতিহাসে এরকম অনেক দেখেছি যে বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকার বা একটা এই যে পুঁজিপতি ব্যবস্থা, সেটাকে কিন্তু প্রতিহত করে তারা সাধারণ মানুষের একটা সরকার তৈরি করেছেন। এবং সেখানে আমরা যদি দেখি তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য পৃথিবীতে যে বিপ্লব হয়েছে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেখানে যে অত্যাচারী রাজা তাদেরকে প্রতিহত করে শ্রমিক শ্রেণীর সরকার তৈরি হয়েছিল। আমরা চায়নাতে পরবর্তীকালে বিপ্লব দেখেছি, আমরা কিউবাতে বিপ্লব দেখেছি, এবং সবই কিন্তু এগুলো শ্রেণী সংগ্রাম এবং ক্ষমতার পরিবর্তন লড়াইয়ের মধ্য দিয়ে, যেটাকে আমরা কার্ল মার্কস বলেছেন যে রেভলিউশন ফর চেঞ্জ। তো এই দ্বন্দ্ব তত্ত্বের কিছু উদাহরণ যদি আমরা এখানে রাখি তাহলে এই বিষয়টা আরো পরিষ্কার হবে। সেটা হলো যে শ্রমিক এবং মালিকের দ্বন্দ্ব, অর্থাৎ মালিকরা লাভ বাড়াতে শ্রমিকদের কম মজুরি দেয়, ফলে শ্রমিকরা বঞ্চিত হয়। নারী পুরুষের মধ্যে বৈষম্য, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষরা অধিক সুবিধা ভোগ করে, নারীরা বঞ্চিত হয়। বর্ণবাদ এবং জাতিগত দ্বন্দ্ব রয়েছে, যেমন বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে বৈষম্য সমাজে বিভাজন সৃষ্টি করে। আমরা যদি ভারতীয় সমাজ ব্যবস্থা দেখি তাহলে এখানে দেখব যে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার মতো একটা অভিশাপ ছিল, যেখানে মানুষদেরকে চতুর্বর্ণের ব্যবস্থার মধ্য দিয়ে যারা পিছিয়ে পড়া শূদ্র তাদেরকে অবহেলা এবং অবজ্ঞার মধ্য দিয়ে একটা বৈষম্য এখানে কিন্তু করা হতো, যার মানে অন্যতম মানে শিকার মানে যদি আমরা বলি বা তার সেই পরিস্থিতির জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছিলেন তিনি হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর। এবং তিনি নিজে পড়াশুনো করে দেখিয়েছিলেন যে এই অবস্থা থেকে যদি মানুষকে পরিবর্তন করতে হয় তাহলে একমাত্র শিক্ষাই হচ্ছে তার অন্যতম হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং তিনি নিজেও শিক্ষিত হয়ে তিনি দেখিয়েছেন যে একটা ওরকম অবস্থা থেকে কি করে মানুষ তার সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারে। তো এখন মূলত যে বিষয়টা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি, এখানে দুটো তাত্ত্বিক আলোচনা এখানে করা হলো এবং গুরুত্বপূর্ণ থিওরি এখানে আলোচনা করা হলো। একটা হলো দ্বন্দ্বতত্ত্ব এবং হচ্ছে ফাংশনালিস্ট অ্যাপ্রোচ বা কনফ্লিক্ট বা কার্যকারিতাবাদ। তো এগুলোর মধ্য দিয়ে আমরা সামাজিক কাঠামো বা সামাজিক যে অবস্থান সেটা অনেকটাই আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এই সামাজিক কাঠামো যদি ভালো করে বুঝতে হয় এবং
স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা উন্নয়ন যেটা খুব সাময়িক নয়, যেটা দীর্ঘদিনের একটা উন্নয়ন। এবং সেই উন্নয়নকে যদি আমাদেরকে ত্বরান্বিত করতে হয়, তাহলে কিন্তু শিক্ষা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখব কিভাবে শিক্ষা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তার সঙ্গে অন্যতম আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ পরিবেশ আজকে আমাদের বেঁচে থাকার অনুপযোগী, যার ফলে পরিবেশের রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে আগামী দিনে পৃথিবী মানুষের বসবাসযোগ্য হবে না। তো এখানে সমাজ গঠনের সবচেয়ে বড় যে ভূমিকা শিক্ষার ক্ষেত্রে নিয়ে থাকেন, তিনি হচ্ছেন শিক্ষক। তাই শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষকরা সামাজিক পরিবর্তনের বাহক। তারা সামাজিক পরিবর্তন কেমন হবে তার গুরুত্বপূর্ণ বিষয় আমরা তাদের থেকে পাই, এবং তারা কিন্তু এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে সমাজে বিভিন্ন রকমের ভূমিকা পালন করে থাকে। এবং এই আজকের এই বিষয়ের সঙ্গে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসে, সেটা হলো প্রযুক্তি এবং শিক্ষা। অর্থাৎ ভারত এবং বিশ্বব্যাপী ডিজিটাল যে বিভাজন মোকাবেলা, সেটা আমাদেরকে বুঝতে হবে। বিশেষ করে প্যান্ডেমিক পরিস্থিতিতে আমরা দেখেছি যে সেখানে আমরা যখন লকডাউনের মধ্যে ছিলাম এবং মানুষের ঘরের মধ্যে তাদেরকে আটকে থাকতে হতো, যেহেতু ওখানে একটা মারণ ব্যাধির ফলে মানুষ কিন্তু বাইরে বেরোয়নি, এবং সেই রেস্ট্রিকশনের ফলে পড়াশুনো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। এবং সেই সময় কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইড এবং আমাদের প্রযুক্তির সাহায্যে কিন্তু সেই পড়াশুনো আমরা চালিয়ে নিয়েছি। এবং তখন থেকেই আমরা জানি যে আগামী দিনে উন্নতির পথে বা শিক্ষার উন্নতির পথে অন্যতম ভূমিকা যেটা পালন করে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তো সেই টেকনোলজির সাহায্যে বর্তমানে পড়াশুনোর অনেক অগ্রগতি হয়েছে। যেমন বিভিন্ন রকমের মুক কোর্সের মধ্য দিয়ে পৃথিবীর অনেক দরিদ্র মানুষ, তারা খুব কম পয়সায় এবং অনেক সময় বিনা পয়সায় তারা কিন্তু চাইলেই একটা কোর্স করতে পারছে, নিজেদের স্কিল বাড়াতে পারছে, তাদের দক্ষতা বাড়াতে পারছে। এবং সেখানে কোর্সেরার মতো ই লার্নিং প্ল্যাটফর্ম হয়েছে, খান একাডেমির মতো প্ল্যাটফর্ম রয়েছে। তারা বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে মানুষের যে দৈনন্দিন যে সমস্ত স্কিল বা দক্ষতাগুলো দরকার, তার উন্নতির একটা অন্যতম একটা সম্প্রসারণের একটা ব্যবস্থা কিন্তু এই প্রযুক্তির মধ্য দিয়ে হয়েছে, যেটা সামাজিক কাঠামোর রক্ষা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কথা হচ্ছে যে আমরা আজকের যে আলোচনা আমি করছি, সেখানে শিক্ষার গুরুত্ব আমাদের নতুন করে বোঝার কিছু নেই। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে সেখানে দুটো তাত্ত্বিক আলোচনা হয়েছে। একটা হলো ফাংশনালিজম বা কার্যকারিতাবাদ, সেখানেও দেখেছি শিক্ষা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পরবর্তীকালে যে দ্বন্দ্বতত্ত্ব, সেই দ্বন্দ্বতত্ত্ব সেখানে তিনি কার্ল মার্কস বিপ্লবের কথা বলেছিলেন, এবং সেই বিপ্লব হতে গেলেও কিন্তু সেখানে শিক্ষা দরকার। তো আজকে সমাজের উপর শিক্ষার যে প্রভাব, সেটা আমাদেরকে একটু এবারে ভালো করে জানা দরকার। অর্থাৎ এখানে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক গতিশীলতা যদি করতে হয়, তাহলে শিক্ষা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাহলে শিক্ষা কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, উদ্ভাবনকে উৎসাহিত করে এবং অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখে। আমরা যে সমস্ত সমাজ ব্যবস্থাগুলো পিছিয়ে রয়েছে, যাদের আর্থিক দুরবস্থা, যাদের অর্থনৈতিক স্বাবলম্বী তারা নয়, এরকম সমাজ ব্যবস্থাগুলোকে নিয়ে যদি পর্যালোচনা করি, আমরা যদি সেখানে গবেষণা করি, তাহলে দেখব তার অন্যতম কারণ হচ্ছে যে তাদের সেই উচ্চতা মানের শিক্ষা নেই, তাদের সেই উচ্চতা মানের ট্রেনিং নেই, তাদের সেই উচ্চতা মানের তাদের যে উন্নতি করতে গেলে যে সমস্ত দক্ষতা দরকার, সেগুলো তাদের নেই। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি যদি ঘটাতে হয়, শিক্ষাকে সমৃদ্ধ করতে হবে। শিক্ষা যদি সমৃদ্ধ আমরা করতে পারি, তাহলে অটোমেটিক কিন্তু অর্থনৈতিক একটা উন্নতি হবে। উদাহরণস্বরূপ যদি দেখি, আমরা গবেষণায় দেখা গেছে যে শিক্ষিত ব্যক্তিরা জটিল চাকরির বাজারে নেভিগেট করার এবং দারিদ্র চক্র ভাঙার জন্য প্রয়োজনীয় বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে। কিন্তু এটা ইন্টারেস্ট জার্নালসের 2023-এর একটা সমীক্ষা থেকে আমরা দেখছি। অর্থাৎ কোনো একজন দারিদ্র পরিবারের সন্তান, সে এই দারিদ্র চক্রটাকে ভাঙতে পারবে যদি তার সেই উপযুক্ত শিক্ষা থাকে। কারণ উপযুক্ত শিক্ষা থাকলে সে একটা ভালো চাকরি পাবে, সেখান থেকে তার ভালো একটা আর্নিং হবে, সে অর্থনৈতিকগতভাবে সেই পরিবারটা সমৃদ্ধ হবে, যার ফলে তারা দারিদ্র্যের যে সার্কেল, সেটা ভেঙে কিন্তু এই দারিদ্র চক্র ভাঙার কথা আমরা এখানে বলছি। সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এই যে সার্ভেটা হয়েছে, যে গবেষণাটা হয়েছে, তার মধ্য দিয়ে।
এবার আমি যে বিষয়টা আলোচনা করছি, শিক্ষা কাঠামো এবং শিক্ষার গুরুত্বের দিক থেকে আমি আগেই বলেছি যে ইউনেস্কো শিক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো পিছিয়ে রয়েছে, এটা দেখা গেছে যে তাদের শিক্ষার সেভাবে সম্প্রসারণ হয়নি। মানুষ সেভাবে নিজেদের যে স্কিল বা যে দক্ষতা থাকা দরকার সেটা মানুষের নেই। তার ফলে ইউনেস্কো কিন্তু অনেক দায়িত্ব নিয়ে সেই সমস্ত দেশগুলো যেখানকার মানুষরা শিক্ষা থেকে তারা এক্সক্লুডেড, তাদেরকে শিক্ষায় অন্তর্ভুক্তি করার জন্য ইনক্লুসিভ এডুকেশনের মধ্য দিয়ে বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে সারা পৃথিবীতে যে সমস্ত সম্মেলনগুলো হয়ে থাকে সেখানে শিক্ষা থেকে যারা বিচ্যুতি হয়েছে তাদেরকে শিক্ষার আঙিনায় আনার জন্য এডুকেশন ফর অল, এবং সারা পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ সেই ডাকে সাড়া দিয়ে তারাও কিন্তু সেই যে ইউনেস্কোর যে আহ্বান এডুকেশন ফর অল, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ভারতবর্ষ বা আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, এরা শ্রীলঙ্কা, এরা প্রত্যেকেই কিন্তু বিশেষ করে এই 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 যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের দেশের আইন কানুন অনেক পরিবর্তন করেছে এবং শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। এবং সেই সূত্র ধরে যদি আমি বলি, ভারতবর্ষ সেই অগ্রাধিকার দিয়েছে এবং ভারতবর্ষ 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছে। অর্থাৎ এর শিক্ষা একটা আইন, অর্থাৎ আইনের মধ্য দিয়ে যাতে সবাই শিক্ষায় অংশগ্রহণ করতে পারে, তাই এত গুরুত্ব সহকারে একটা আইন করা হয়েছে, যাতে করে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধার মধ্য দিয়ে, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তাই শিক্ষা বৈচিত্র্য এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক বোঝাপড়া, সহানুভূতি, গণতান্ত্রিক অংশগ্রহণকে উৎসাহিত করে। এই অন্তর্ভুক্তি শিক্ষার মধ্য দিয়ে ইউনেস্কো যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তিদের, সম্প্রদায় এবং বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলিকে গঠনমূলকভাবে এগুলোকে ফেস করার জন্য এবং তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে। জ্ঞানমূলক এবং সামাজিক সুবিধা, অর্থাৎ শিক্ষণ পরিবেশ সংক্রান্ত গবেষণা থেকে জানা যায় যে ছাত্র শিক্ষক সমন্বয় এবং সহযোগী সহকর্মীদের সাথে শেখা শিক্ষাগত ফলাফলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে এবং সামাজিক জ্ঞান ও উদ্ভাবনের জন্য তরঙ্গ প্রভাব তৈরি করে। অর্থাৎ এডুটোপিয়ার মাধ্যমে আমরা এই বিষয়টা জেনেছি যে শিক্ষা জ্ঞানমূলক এবং সামাজিক যে সুবিধা, এখানে সামাজিক কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। তাই সামাজিক যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেগুলোও কিভাবে শিক্ষার মধ্য দিয়ে ত্বরান্বিত হয় সেটাও কিন্তু এখানে আমি উল্লেখ করলাম। এখানে কিছু বিশ্লেষণমূলক প্রশ্ন এখানে রাখা হয়েছে, যে প্রশ্নগুলোর মধ্য দিয়ে আজকের যে পাঠ এবং সেটা আমাদেরকে বুঝতে সুবিধা করবে। তাই যেমন শিক্ষা কিভাবে সামাজিক কাঠামোকে শক্তিশালী করে, শিক্ষা সংস্কারে সরকারের ভূমিকা কি হওয়া উচিত। কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই শিক্ষা যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, শিক্ষা যদি সামাজিক কাঠামোকে সুদৃঢ় করে, তাহলে শিক্ষার অবহেলা চলবে না। শিক্ষাকে কিন্তু শক্তিশালী করতে হবে এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল হতে হবে। তাহলে এখানে অংশগ্রহণমূলক কিছু কর্মসূচির কথা এখানে বলা হয়েছে, যেমন হচ্ছে কেস স্টাডি বিশ্লেষণ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাফল্যের কথা আমাদেরকে তুলে ধরতে হবে। সারা পৃথিবীতে কিভাবে পিছিয়ে পড়া মানুষ শিক্ষার মধ্য দিয়ে নিজেদেরকে উন্নতি করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে, এরকম কিছু আমাদেরকে কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সামাজিক কাঠামো এবং শিক্ষা দুটো কেন গুরুত্বপূর্ণ। এখানে মূল বিষয় বা আজকের যে আলোচনা তার যদি আমি নির্যাস বলি, কিছু সারাংশ এখানে আমি তুলে ধরছি, যেটা আমাদের সকলকে আজকের যে উপস্থাপনা সেটা সম্পর্কে অনেক সুন্দরভাবে গঠনমূলকভাবে বুঝতে সাহায্য করবে। যেমন শিক্ষা সামাজিক কাঠামো গঠনে এবং সামাজিক কাঠামোর স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় এবং বিশ্বব্যাপী শিক্ষাবিদদের যে অবদান আমরা দেখেছি শিক্ষার ক্ষেত্রে, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। শিক্ষানীতিতে ন্যায় বিচার এবং স্থিতিশীলতার যে প্রয়োজনীয়তা, অর্থাৎ অনেক সময় আমরা দেখি শিক্ষাও ঠিকমতো মানুষ পায় না, সেখানে অনেক রকমের বায়াসড হয়ে থাকে। যাতে করে মানুষ ডিসক্রিমিনেট না হয়, মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, সেদিকেও আমাদেরকে কিন্তু যত্নশীল হতে হবে। এখানে কিছু অনুশীলন ভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে। সেই প্রশ্নগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তাই যেমন
আমি একটু আলোচনা করে দিই। যেমন শিক্ষা কিভাবে সামাজিক কাঠামোকে শক্তিশালী করে, তার 4টে অপশন রয়েছে। সঠিক উত্তরটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের এখানে উঠে আসবে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। জাতিসংঘের SDG 4 অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কি, এবং NEP 2020 ভারতের সামাজিক রূপান্তরের উপর কিভাবে প্রভাব ফেলেছে, বেশ কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে, যেই প্রশ্নগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে এই বিষয়টা বুঝতে আরো সাহায্য করবে। এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে, যেমন হচ্ছে শিক্ষা এবং সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্ক কিভাবে গঠন হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার লক্ষ্য কি ছিল, NEP 2020 ভারতের সামাজিক রূপান্তরের উপর কি প্রভাব ফেলেছে, শিক্ষা বৈষম্য মোকাবেলায় কি পালন করে। আজকের এই যে বিষয়টা আলোচনা করলাম, সেটা আমি এখানেই শেষ করছি। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।